আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিদ্যা 1 এর পৃষ্ঠটান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখা যায় এখানে সমস্যাটা কি বলা আছে। দেখো এখানে বলা আছে যে কোন তরলের পদার্থে বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা প্রতিপাদন করো। অর্থাৎ কি এখানে অতিরিক্ত চাপের রাশিমালা আমাদের প্রতিপাদন করতে বলছে, ঠিক আছে। এখন দেখো, ধরি এখানে আমরা সিনারিওটা কল্পনা করি। কি বলা আছে, ধরি এবিসিডি একটি বক্র অংশ। দেখো এ বি সি কোথায়, এ বি সি আর এখানে ডি, অর্থাৎ এটা একটা বক্র অংশ, ঠিক আছে। এই যে ডি আছে, এ বি সি ডি, এ বি সি ডি এটা বক্র অংশ, ঠিক আছে। এখন এ বি বাহুর দৈর্ঘ্য ও বক্রতার ব্যাসার্ধ এক্স ও আর। দেখো এখানে কি আছে, এ বি বাহুর দৈর্ঘ্য, এই যে এ বি বাহুর দৈর্ঘ্য কি আছে আমাদের এক্স, ঠিক আছে ভাই। কি ভাই আমাদের এক্স, এক্স এবং আমাদের আমাদের ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধ আর1, আর1, এই যে বক্রতার ব্যাসার্ধ কত ভাই আর1, ঠিক আছে ভাই। আর বিসি বাহুর দৈর্ঘ্য ও বক্রতার ব্যাসার্ধ, দেখো বিসি বাহুটা দেওয়া আছে কত ওয়াই, আর বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো তো ভাই আর2, এই যে আর2, ঠিক আছে ভাই। এখন দেখো তাহলে এ বি সি ডি তলের ক্ষেত্রফল এক্স হয়। দেখো তাহলে কি এ বি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি ভাই পাই আমরা পাই এখানে ক্ষেত্রফল, ঠিক আছে। যদি বক্রতলে অতিরিক্ত চাপ পি হয়, এই বক্রতলে যে আমাদের অতিরিক্ত চাপ সেটা যদি আমাদের পি হয়, তাহলে এ বি সি ডি তলের উপর মোট বহির্মুখী বল আমাদের পি ইন্টু এক্স হয়, ঠিক আছে। আমাদের ক্ষেত্রফলের সাথে আমরা কি করে দিচ্ছি, আমাদের চাপকে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, এফ ইকুয়ালস টু, আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু পি এ, তাই তো ভাই। আমরা এটা জানি না, আমরা কি জানি কোন একটা পি ইজ ইকুয়াল টু যদি এফ বাই এ হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত এক্স ইন্টু এ, তাহলে আমাদের ই কত হবে বলতো ভাই, বল পি ইন্টু এক্স হয়, ঠিক আছে। এখন এর ফলে সৃষ্ট কাজ হচ্ছে পি এক্স ইন্টু ডি জেড। এখন একটা জিনিস বোঝো, একটা আমাদের যদি কোন একটা যদি আমরা বস্তু যদি কল্পনা করি, এখানে কয়টা অক্ষ থাকে বলতো, একটা বস্তুর 3টা অক্ষ থাকে না। এখন 2টা অক্ষ যদি আমাদের ক্ষেত্রফল হিসেবে ব্যয়িত হয়ে যায়, তাহলে একটা অক্ষতে কি হয়, আমাদের সরণ হয়। কি হয় ভাই, সরণ হয়। মানে ধরো একটা বস্তু, আয়তকার একটা বস্তু আছে এখানে, ঠিক আছে। এখন এই বস্তুটা এক্স ওয়াই বরাবর আমাদের ক্রিয়া করছে, তাহলে আমাদের এর সরণটা কোন বরাবর হবে ভাই, এর উল্টো যেটা অক্ষ বাকি আছে জেড অক্ষ সেই বরাবর। তাহলে সেটা জন্য আমরা কি পাবো বলতো ভাই, কৃতকাজ পি এক্স ওয়াই ইন্টু ডিজেড। ক্ষুদ্র পরিমাণে আমাদের সরণ হচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। আবার ধরি এবিসিডি পর্দাতে নতুন অবস্থান ই এফ জি আই। এখন দেখো এ বি সি ডি এই যে পর্দাটা ছিল না, এই পর্দাটা আমরা নতুন একটা অবস্থান পাচ্ছি বলতো কি ভাই, ই এফ জি এইচ আই। আই কোথায়, ই এফ, ই এফ জি এইচ এ বি সি ডি পদের নতুন অবস্থা কি, ই এফ জি এইচ আই, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখো। এখন তাহলে দেখো প্রত্যেকটা জিনিসে আমাদের কিছু পরিমাণে সরণ হয়েছে না, এক্স অক্ষ বরাবর কিছু পরিমাণে সরণ হয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবর কিছু পরিমাণে সরণ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি বলতো ভাই, এক্স এর সাথে যে পরিমাণ সরণ হচ্ছে সেটাকে আমরা প্লাস করে দেবো, আর ওয়াই এর সাথে যে পরিমাণ সরণ হচ্ছে ডিওয়াই পরিমাণ আমরা যোগ করে দেবো। তাহলে এবার দুটা পর্দার গুণফল যদি আমরা করে দিই ক্ষেত্রফল, তাহলে কি হচ্ছে দেখো তো, এক্স ওয়াই, দেখো এই এক্স ওয়াই বসালাম, আবার এক্স ইন্টু ডিওয়াই বসালাম, আবার ডিওয়াই ইন্টু ওয়াই, ডিএক্স ইন্টু ওয়াই, তাহলে কি ওয়াই ডিএক্স বসালাম। আর দেখো এখানে কি আছে ভাই, ডিএক্স ডিওয়াই বসালাম, ঠিক আছে। সবগুলোকে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, যখন কোনো একটা জিনিসের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমাদের ডিফারেন্সিয়েট করি, তখন আমরা dy ইন্টু dx এটাকে আমরা 1 হিসেবে উল্লেখ করতে পারি, ঠিক আছে। কারণ কি এটা একক পরিমাণে আমাদের কি হয়, ডিফারেন্সিয়েট হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি বলি, তাহলে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে, দেখো dy বাই dx আমাদের 0 গেল। তাহলে কি হবে ভাইয়া, x প্লাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ঠিক আছে। এখন দেখো আমরা যদি বলি কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, তাহলে আগের টু কতটুকু ছিল আমাদের বলতো ভাই, এক্স ওয়াই ক্ষেত্রফল। এখন নতুন কত হচ্ছে ভাইয়া, এক্স ওয়াই প্লাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, এই এক্স ওয়াই প্লাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই, এই দুটোটা কাটা, তাহলে কি পাচ্ছি ভাই, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স পাচ্ছি। তাহলে এখন পৃষ্ঠ শক্তি বৃদ্ধি ভাইয়া, পৃষ্ঠ শক্তি বৃদ্ধি কতটুকু হবে ভাইয়া বলতো, 2 ইন্টু টি এ, 2 ইন্টু টি এ কতটুকু হবে ভাইয়া, 2 ইন্টু টি। আমরা সূত্র জানছি না ভাইয়া, যখন কোনো একটা জিনিসের সাবানে ফ্যানের উপর আমরা স্থাপন করি তখন সেটার জন্য আমরা কি পাই ভাইয়া, সেটার জন্য আমরা যে পৃষ্ঠ শক্তি পাই সেটা কি হয় ভাইয়া,
টু ইন্টু টি এ। তাহলে এটা এখানে এটা আমরা বসিয়ে দিলাম এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো কি বলা আছে এখানে, এখানে ডিজেড দূরে সরাতে কিছু কাজ পৃষ্ঠ শক্তি বৃদ্ধির সমান। কিসের সমান ভাই? পৃষ্ঠ শক্তি বৃদ্ধির সমান। কারণ কি, দেখো ডিজেড পরিমাণ যদি আমরা এটাকে সরিয়ে দিই না, এই ডিজেড পরিমাণ এটাকে আমরা সরাচ্ছি। এখন এটা আমাদের যতটুকু আমাদের কাজ হচ্ছে এটার জন্য আমাদের পৃষ্ঠ শক্তি যেটা আমরা বৃদ্ধি করছি, অর্থাৎ এই যে আমাদের টোটাল যে বস্তু যে আমাদের পৃষ্ঠ শক্তি লাভ করছে সেটা আমাদের কি হচ্ছে ভাই? সমান হচ্ছে। কারণ ভাই আমাদের কৃতকষ্টেও আমাদের ডিজেড অ্যাক্সিস অর্থাৎ আমাদের জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের আবার আমাদের পৃষ্ঠ শক্তিটা কি হচ্ছে ভাই? আমাদের ওই জেড অক্ষ বরাবরই আমাদের কৃতকাজ হচ্ছে। ওকে, তাহলে দেখো তো ভাই, পি ইন্টু এক্স ওয়াই ইন্টু ডিজেড ইকুয়ালস টু কি হচ্ছে ভাই? এক্স ডিওয়াই টু ইন্টু টি ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স লিখলাম আমরা, ঠিক আছে। কারণ কি আমাদের পি ইন্টু এ ইন্টু ডিজেড আমরা কি পাই দেখো তো, পি এ ইন্টু ডিজেড, এটাই কি আমাদের দেখো তো, এইটা আমাদের এফ। আবার এটাকে যদি আমরা সরণ গুণ করে দেয় তাহলে আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই দুটাকে মাল্টিপ্লিকেশন করে আমরা কি পাই বলতো? ওয়ার্ক। অর্থাৎ কি, চাপ আর ক্ষেত্রফল দুটাকে আমরা যদি গুণ করি তাহলে সেটার জন্য আমরা যেটা পাই সেটাকে আমাদের ডাব্লিউ হয়। বুঝতে পারছো ভাই? আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এই পিটাকে রাখলাম আর এক্স ওয়াই ডিজেড কে আমরা ভাগ করে দিলাম। তাহলে দেখো এক্স ওয়াই ডিজেড কে যদি ভাগ করে তাহলে এক্স ডিওয়াই আছে এখানে, তাই তো? তাহলে এই এক্স কাটা, তাহলে কি থাকলো ভাই? ডিওয়াই বাই ডিজেড ইন্টু ওয়ান বাই ওয়াই থাকলো। আবার দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে এই ওয়াই কাটা, তাহলে কি থাকলো? ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স ডিজেড। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে ভাই। এখন দেখো এখানে এ ও বি, এ ও বি, এ ও বি এটা একটা ত্রিভুজ, আর এটা কি ত্রিভুজ বলেছে? ই ও এ, ই ও এইচ। দেখো ই ও এইচ অর্থাৎ কি এই একটা ত্রিভুজ, ঠিক আছে ভাই? ই ও এইচ আর এ ও বি। ওকে, এই দুটা ক্ষেত্রে আমরা যদি দেখি ই এইচ বাই এ বি, দেখো ই এইচ, এই যে ই এইচ বাই এ বি, এই দুইটার যে রেশিও বা এই দুটার যে আমাদের ভাগ, এটাই বস্তু কি হচ্ছে ভাই? এইচ ও, এইচ ও ডিভাইডেড বাই বি ও, দুইটা, ঠিক আছে ভাই। এখন দেখো আমাদের ডিএক্স আমরা যদি লিখি এখানে এক্স প্লাস ডিএক্স, আমাদের কি ই এইচ যেটা ছিল এটা কি অবশ্যই আমাদের এবি থেকে সামান্য একটু বেশি না? তাহলে এটা কি আমরা এ বি প্লাস ডিএক্স লিখতে পারি, এবি প্লাস ডিএক্স তো লিখতে পারি, তাই না? কারণ এটা সামান্য পরিমাণ এক্স অক্ষ বরাবর আমাদের সরণ হয়েছে। ওকে ভাই, এক্স অক্ষ বরাবর সামান্য পরিমাণ সরণ হয়েছে। আচ্ছা, আর আরেকটা দেখো তুমি পাশেরটা এবার এইচ ও বাই বি ও, এখানে দেখো এটা আমাদের আর ক্রিয়েট করতেছে না ভাই? আর ওয়ান আর আর টু, তাই না ভাই? আর ওয়ান আর আর টু যদি ক্রিয়েট হয় এটা আমরা কি পরিমাণ সরণ হয়েছে বলতো? জেড অক্ষ বা আমাদের যে অক্ষটা এক্স ওয়াই বাদে যে অক্ষটা আছে সেই পরিমাণে আমাদের সরণ হয়েছে না? দেখো তো ভাই, যে ডিজেড পরিমাণে। তাহলে এটাকে আমরা কি লিখবো বলতো ভাই? আর ওয়ান প্লাস ডিজেড ডিভাইডেড বাই আর ওয়ান, আর ওয়ান প্লাস ডিজেড প্লাস ডি ওয়ান। এখন দেখো এটাকে ভাগ করি, এক্স বাই এক্স করলে ওয়ান প্লাস ডিএক্স বাই এক্স হলো প্লাস ওয়ান প্লাস ডিজেড বাই আর ওয়ান, তাই না ভাই? এটা কাটাকাটি গেল, এটা কাটাকাটি গেলে ওয়ান প্লাস ডিজেড বাই আর ওয়ান থাকলো। এখন আমরা কি পাচ্ছি দেখো তো ভাই? এই পাশের ওয়ান, এই পাশের ওয়ানটাও কাটাকাটি হয়ে যাচ্ছে না ভাই? তাহলে দেখো ডিজেড dx ইকুয়ালস টু আমরা x টাকে যদি এই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে x dz ডিভাইডেড বাই r1 পাচ্ছি, তাই তো ভাই? এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম? আমরা 4 নম্বর। এখন আমরা x অক্ষ বরাবর যদি একই রূপের সমীকরণটা পাই তাহলে y অক্ষ বরাবর আমাদের একই রূপের সরণটা হয়েছে না? তাহলে সেখানে কি পাবো তো ভাই? কি পাবো বলো তো ভাই? dy পাবো। সেখানে কি পাবো ভাই? আমরা dy পাবো, ঠিক আছে? এখন dy সমান আমরা কি লিখতে পারবো? y dz ডিভাইডেড বাই r2। কারণ কি আমাদের r1 হচ্ছে আমাদের আণবিক বরাবর যে সরণটা হয়েছে আর r2 কি হচ্ছে ভাই? আমাদের উলম্ব বরাবর যে সরণটা হবে, তাই তো ভাই? তাহলে r1 টা আমরা কিসের জন্য পাবো? dx এর জন্য পাবো, ক্ষুদ্র পরিমাণ x অক্ষের সরণ। আর dy টা কি পাবো ভাই? আমরা উলম্ব তলের আমাদের ক্ষুদ্র পরিমাণের সরণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে 3 নম্বর সমীকরণটা পেয়েছিলাম না ভাই? dy বাই dz, এই যে আমাদের 3 নম্বর সমীকরণটা আছে সেখানে আমরা এই মান দুইটাকে বসিয়ে দেব, dx আর dy এর মানটাকে বসিয়ে দিলাম। দেখো তো ভাইয়া এখানে কি আছে? dy বাই dz, তাই তো? তো এখানে dy এর মানটা কি আছে? y dz বাই r2, এই যে y dz বাই r2। আচ্ছা, আর এখানে আমরা বসিয়ে দিলাম কি? x dz বাই r1 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো তো এখানে কি হচ্ছে ভাই? আমাদের এই dz কাটা, ঠিক আছে? আবার এই dz কাটা, তাই তো ভাইয়া? আবার দেখো তাহলে এখানে কি হচ্ছে? দেখো তো ভাইয়া এই যে মানটা এখানে
ওয়ান বাই ওয়াই, তাই তো? এখানে কত, ওয়ান বাই এক্স, তাই তো? এই এক্স কাটা, এই ওয়াই কাটা, শুধুমাত্র কি পড়ে থাকলো দেখো তো ভাই, এখানে ওয়ান বাই আর টু, এখানে ওয়ান বাই আর ওয়ান। আমরা আগে আর ওয়ানটাকে লিখে দিলাম, পরে আর টু করে লিখলাম, কারণ কি আগে এক আসে পরে দুই আসে, ঠিক আছে? তাহলে এইটার পি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি ভাই, টু টি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এটাই কি আমাদের বলতো বক্রতলের অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ, ঠিক আছে? এটা কি আমাদের এই যে বক্রতার অন্তঃস্থলে যে আমাদের পরিমাণ চাপ থাকে, বুঝতে পেরেছো ভাই? তাহলে এইটাই আমাদের কি হচ্ছে বলতো বক্রতলে অভ্যন্তরস্থ চাপের যে রাশিমালা বা যে সূত্রটা, সেটা কি আমাদের পি ইন্টু টু টি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। আর ওয়ানটা কি বলতো ভাই, এক্স অক্ষের জন্য আমাদের আর ওয়ান, আর ওয়াই অক্ষের জন্য কি হচ্ছে ভাই আমাদের আর টু। আর টু টিটা কেন হচ্ছে ভাই, কারণ এটা বুদবুদ সদিশ বা সাবান সদিশ আমাদের কোন একটা বস্তুর জন্য আমরা বের করতেছি, এই কারণে আমাদের পি ইজ ইকুয়াল টু টু টি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো এবং এর মাধ্যমে এই টপিকটা এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।